সড়কের শিববাড়ি থেকে এয়ারপোর্ট অংশের কাজ শেষ প্রায় ৭০%। জুনে যান চলাচল শুরু হলে কমবে জনদুর্ভোগ, পুরো কাজে লাগবে আরও ১ বছর। এই মাস কোনো একটা কম্পোনেন্টে 70% টাচ করব। গাজীপুর চৌরাস্তা থেকে এয়ারপোর্ট পর্যন্ত এই 10 লেনের যে রোড, এই রোড শুড বি কমপ্লিট বিফোর দিস ড্রাই সিজন। চাঁদপুরে ৬,০০০ কোটি টাকা ব্যয়ে হচ্ছে আন্তর্জাতিক মানের পর্যটক কেন্দ্র। শুরু হয়েছে প্রাথমিক সমীক্ষার কাজ। চাঁদপুরবাসী এই জিনিসটার জন্য অনেক খুশি। এইখানে যে একটা বেকার সমস্যার একটা বিশাল একটা সমাধান হবে, অর্থনীতির ক্ষেত্রে চাঁদপুর হবে একটি রোল মডেল। আমরা এটাকে একটা ওয়ার্ল্ড ওয়াইড মডেল পর্যটন হিসেবে ধরতে পারবো ইনশাল্লাহ। দেখছিলেন বিশেষ শিরোনাম, সকালের সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসিং। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অতি সংক্রামক ওমিক্রন মোকাবেলায় শাহ আমানত ও চট্টগ্রাম বন্দরের সতর্কতা, প্রস্তুত কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলো। ব্রিটেনে প্রবেশ করতে লাগবে কোভিড নেগেটিভ সনদ। এবং ঘূর্ণিঝড় জাওয়াদ ধেয়ে আসছে পুরী উপকূলে, কলকাতা সহ পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। টেকনাফ সেন্ট মার্টিন রুটে আজ ও কাল চলবে না জাহাজ। গাজীপুর সড়কের শিববাড়ি থেকে এয়ারপোর্ট অংশের কাজ প্রায় ৭০% শেষ হয়েছে। আর ফেব্রুয়ারি নাগাদ নতুন টঙ্গী ব্রিজের একাংশ খুলে দিলে এই পথে আর ভোগান্তি থাকবে না বলে জানিয়েছে বিআরটি কর্তৃপক্ষ। প্রকল্পের পুরো কাজ শেষ হতে সময় লাগবে আরও প্রায় ১ বছর। সাইফুল ইসলামের ক্যামেরায় রাশেদ লিমনের রিপোর্ট। গাজীপুর থেকে এয়ারপোর্ট আসতে লাগবে মাত্র ৩৫ মিনিট। নির্দিষ্ট স্টপেজ ছাড়া থামবে না কোথাও। প্রতিটি সিগন্যাল কিংবা ক্রসিংয়ে থাকবে এলিভেটেড সড়ক। বাস, মিনিবাস ও অন্য মোটরযানের জন্য দুপাশে থাকবে আরও ৪টি করে লেন। ফুটপাতের পাশাপাশি রিক্সা ভ্যানের জন্য থাকবে আলাদা লেন। এমন গল্প শুনতে বেশ, কিন্তু দীর্ঘদিনেও যখন শেষ হয় না প্রকল্পের কাজ, যানজটে ঘন্টার পর ঘন্টা বাসে হাঁপিয়ে ওঠে প্রাণ, তখন পথের মানুষের ক্লান্তি কে দেখে? সংশ্লিষ্টরা বলছেন দ্রুত কাজ শেষ করতে দিনরাত এক করেই চলছে কাজ। শিববাড়ি থেকে এয়ারপোর্ট পর্যন্ত ২০.৫ কিলোমিটারের মধ্যে প্রথম ধাপে ১৬ কিলোমিটারের আরএসডি অংশের কাজ এগিয়েছে অনেক। এই অংশের অগ্রগতি প্রায় ৭০%। তবে টঙ্গী এলাকার ৪.৫ কিলোমিটার কাজ খানিকটা পিছিয়ে। ভেহিকেলের জন্যই এখন অ্যাভারেজে ১০ লেন অ্যাভেলেবল হবে, সেক্ষেত্রে আমাদের ২.৫ গুণ বেড়ে যাচ্ছে। তারপরে বিআইটির কারণে যে স্পিডটা বেড়ে যাবে, কনজেশন নামক শব্দটা আর কি নর্মাল সিচুয়েশনে থাকবে না। এখন আমরা একটা টেক আপ স্টেজে এসে গেছি। এই মাস কোনো একটা কম্পোনেন্টে 70% টাচ করব। প্রকল্প পরিচালক বলছেন ফেব্রুয়ারিতেই খুলে দেওয়া হবে নতুন টঙ্গী ব্রিজের এক অংশ। আর পিছিয়ে থাকা টঙ্গী এলাকার কাজের গতি বাড়লেই জুনের মধ্যেই এই পথে চলাচলে আর বাধা থাকবে না। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একেবারে ডেলিভারেটলি বলে দিচ্ছে, যদি উপরের কাজটা কোথাও কোথাও কোনো কারণে চ্যালেঞ্জ থাকে, সেটা যদি ওইভাবে নাও আগায়, কিন্তু রোডটা যেন ফিনিশ হয়ে যায়। সো আমরা ওখানেই কনসেন্ট্রেশন আমাদের এখন, আমরা রোডটা তৈরি করে ফেলবো অ্যাট গ্রেডের। গাজীপুর চৌরাস্তা থেকে এয়ারপোর্ট পর্যন্ত এই 10 লেনের যে রোড, এই রোড শুড বি কমপ্লিট বিফোর দিস ড্রাই সিজন। লক্ষ্যমাত্রা অর্জনে চীনা ঠিকাদার প্রতিষ্ঠানকে স্থানীয়ভাবে সহায়তা করা হবে বলেও জানায় কর্তৃপক্ষ। উত্তরা থেকে টঙ্গী কলেজ গেট এই কয়েক কিলোমিটার পথ পাড়ি দিতেই কি পরিমাণ দুর্ভোগ পোহাতে হয় তা কেবল ভুক্তভোগীরাই জানে। তবে এই বিআরটি প্রকল্প এবার তাদের কাজে গতি এনেছে এবং আসছে বছরই এই প্রকল্প আলোর মুখ দেখবে, এমনটাই এখন দাবি করছেন কর্তৃপক্ষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দেশের প্রথম নদীকেন্দ্রিক সবচেয়ে বড় মেগা প্রকল্পের বেসরকারি পর্যটন শিল্প স্থাপিত হতে যাচ্ছে চাঁদপুরে। ইতিমধ্যে শুরু হয়েছে প্রাথমিক সমীক্ষার কাজ। জাপানের অর্থায়নে ৬,০০০ কোটি টাকার বিনিয়োগে হবে এই প্রকল্প। আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রটি চালু হলে উন্নয়নের চিত্রে যোগ হবে নতুন ধারা। ফারুক আহমেদের তথ্য এবং নাইমুল ইসলাম নীরবের ছবিতে রিপোর্ট। হেলিকপ্টার, রিভার ক্রুজ কিংবা কেবল কার, সব অত্যাধুনিক বাহনে স্বল্প খরচে পৌঁছে যাবেন দেশি বিদেশি পর্যটকরা, যেখানে বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধের ঐতিহ্য নিয়ে থাকবে নানা অনুষঙ্গ।
দেশে প্রথম এমন আন্তর্জাতিক মানের পর্যটন শিল্প স্থাপিত হতে যাচ্ছে চাঁদপুরে। শহরের খুব কাছে, যেখানে পদ্মা ও মেঘনা নদী একসঙ্গে মিলিত হয়েছে। সেখানে নদীর তীরে বিশাল চরে প্রায় ৬০০ একর এলাকা জুড়ে জায়গা নির্ধারণ করা হয়েছে, যেখানে একসঙ্গে ২০,০০০ পর্যটক রাত্রিযাপন করার মতো অবকাঠামো সহ অন্যান্য সুযোগ সুবিধা থাকবে। ইতিমধ্যে শুরু হয়েছে প্রকল্প বাস্তবায়নে সমীক্ষার কাজ। আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে। এমনি আমরা দেখলাম, আমরা হিস্ট্রি বলতেছে ভালো, যেটা অনেক দিন আছে, বাট তারপর আমরা কনফিডেন্টলি বলতে পারবো যে আরও থাকবে, সম্ভাবনা বেশি বলতে পারি। আমরা এটাকে একটা ওয়ার্ল্ড ওয়াইড মডেল পর্যটন হিসাবে তুলে ধরতে পারবো ইনশাল্লাহ। এবং আমার বিশ্বাস এই পর্যটন থেকে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। জাপানের অর্থায়নে চাঁদপুরে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র নির্মাণের খবরে উচ্ছ্বসিত সাধারণ মানুষ সহ বিশিষ্টজনেরা। চাঁদপুরবাসী মানে এই জিনিসটার জন্য অনেক খুশি। এই পর্যটনকে ঘিরে এইখানে যে একটা বেকার সমস্যার একটা বিশাল একটা সমাধান হবে। চিত্তবিনোদনের মাধ্যমে আমরা যে আমাদের যে খারাপ যে ওইগুলিতে আমরা যাওয়ার সুযোগ থাকে, সেগুলি থেকে কিন্তু আমরা এখানে দূর করতে পারি। খুব স্বল্প খরচে অনেক বেশি বিনোদনের এক অপার সম্ভাবনার সুযোগ রয়েছে। এখানে যদি এই পর্যটন শিল্পের বিকাশটি করা যায়, অর্থনীতির ক্ষেত্রে চাঁদপুর হবে একটি রোল মডেল। আমরা বিশ্বাস করি যে এটি এমন একটা প্রকল্প হবে যেটি বিনিয়োগকারীদের জন্য খুবই লাভজনক হবে এবং আমাদের চাঁদপুরের জন্য এটি একটা খুব বড় সংযোজন। সরকারের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পর ৩ ধাপে অবকাঠামো নির্মাণ কাজ চলবে। এরই মধ্যে পর্যটন শিল্পে দক্ষ জনশক্তি গড়ে তুলতে উদ্যোক্তা প্রতিষ্ঠান প্রতি বছর ২,০০০ কর্মীকে প্রশিক্ষণ দেবে। সময় সংবাদ, চাঁদপুর। ইতিহাস আর ঐতিহ্যের ধারক। দেড়শো বছরের কালের সাক্ষী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ। এ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। অতি সংক্রমণশীল ও ভয়ঙ্কর ওমিক্রন মোকাবেলায় প্রস্তুত বন্দরনগরী চট্টগ্রাম। আফ্রিকান এই ভ্যারিয়েন্ট ঠেকাতে বিমানবন্দর ও চট্টগ্রাম বন্দরে জারি করা হয়েছে সতর্কতা। প্রস্তুত রাখা হয়েছে কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলো। আফ্রিকা সহ 7টি দেশ থেকে আসলে বাধ্যতামূলক থাকতে হবে 14 দিনের কোয়ারেন্টাইনে। নুরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। ওমিক্রন আতঙ্কে কাঁপছে আবার বিশ্ব। পাশের দেশ ভারতে অতি সংক্রমণশীল আফ্রিকান এই ধরন পাওয়ায় নড়েচড়ে বসে দেশের স্বাস্থ্য বিভাগ। ইতিমধ্যে আফ্রিকা থেকে চট্টগ্রামে আসা 5 জনকে রাখা হয়েছে হোম কোয়ারেন্টাইনে। এই অবস্থায় ভয়াবহ এই ভেরিয়েন্ট ঠেকাতে চট্টগ্রাম বন্দর ও বিমানবন্দর সহ সকল প্রবেশ মুখে সতর্কবার্তা দিয়ে রেখেছে স্বাস্থ্য বিভাগ। যে সমস্ত দেশে ওমিক্রন চোখ রাঙাচ্ছে অথবা সেখানে সংক্রমিত হয়েছে, সেই দেশের নাগরিক কিংবা আমাদের দেশের নাগরিক ওই দেশে থাকেন, তারা যেন আমাদের দেশে আসলে ন্যূনতম 14 দিন কোয়ারেন্টাইন বাধ্যতামূলকভাবে পালন করেন। এদিকে করোনা শনাক্তের হার শূন্যে ঠেকায় গুটিয়ে আনা হয়েছিল ওয়ার্ডের কার্যক্রম। তবে ফের মাথাছাড়া দিয়ে উঠছে ওমিক্রন। প্রতিরোধে চট্টগ্রামে কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলোতে শুরু হয়েছে নার্স ও চিকিৎসকদের অগ্রিম প্রস্তুতি। চলছে শয্যা ও যন্ত্রপাতি বসানোর কাজও। চিকিৎসক, আমাদের নার্সেস কর্মকর্তাবৃন্দ, অন্যান্য যে কর্মচারী, আমাদের নিরাপদ পরিষ্কার পরিচ্ছন্নতা কর্ম থেকে আয়া ওয়ার্ড, সবাইকে আমরা ব্যাচভিত্তিক প্রশিক্ষণ ইতিমধ্যে শেষ করে ফেলেছি। এই ভাইরাসটা নিয়ে আসলে আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নাই, কিন্তু সতর্কতা জরুরি। 14 দিনের কোয়ারেন্টাইনের নির্দেশের পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে বহু আবাসিক হোটেলও। হোটেলগুলো প্রস্তুত রাখা হয়েছে, যদি আসে ওনাদেরকে ডিরেক্ট ওখানে রাখা হবে। ওনাদের নিজেদের খরচ ওনারা নিজেরা থাকবেন। 14 দিন ওখানে থাকাকালীন সময় 7 দিনের মাথায় একবার, 14 দিনের মাথায় একবার আরটিপিসিআর করা হবে। গত 24 নভেম্বর প্রথম ওমিক্রন শনাক্ত হয় দক্ষিণ আফ্রিকায়। এখন পর্যন্ত 40টি দেশে ছড়িয়েছে এই বিপজ্জনক ভেরিয়েন্ট। করোনা ডেল্টা ভেরিয়েন্টের রেশ কাটতে না কাটতে নতুন করে চোখ রাঙাচ্ছে আফ্রিকান ভেরিয়েন্ট ওমিক্রন। সংশ্লিষ্টরা বলছেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে দ্রুত প্রস্তুতি নিতে হবে স্বাস্থ্য বিভাগকে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সেই সঙ্গে বাড়ছে বিধিনিষেধও। সংক্রমণ ঠেকাতে এবার ভ্রমণকারীদের জন্য কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ব্রিটেন। এদিকে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত 4র্থ ব্যক্তি শনাক্ত হয়েছে ভারতে। তৃতীয় ঢেউ মোকাবেলায় এখন থেকে প্রস্তুতি নেওয়া প্রয়োজন বলে মনে করছেন দেশটির বিশেষজ্ঞরা।
দেশে দেশে ছড়িয়ে পড়ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন, বাড়ছে আতঙ্ক। সংক্রমণ ঠেকাতে চলছে পূর্ব প্রস্তুতি, সেই সঙ্গে বিধিনিষেধও। ব্রিটেনে করোনায় আক্রান্ত ও মৃত্যুহার বাড়ায় ভ্রমণকারীদের জন্য কঠোর বিধিনিষেধ জারি করতে যাচ্ছে সরকার। দেশটিতে ঢুকতে আগামী মঙ্গলবার থেকে করোনা টেস্টের নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হবে। শনিবার হেলথ সেক্রেটারি সাজিদ জাভিদ এ ঘোষণা দেন। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, সোমবার থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তালিকায় যুক্ত করা হবে নাইজেরিয়াকে। দেশটি থেকে আগতদের অবশ্যই 10 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। এদিকে ভারতে ওমিক্রন আক্রান্ত চতুর্থ ব্যক্তি শনাক্ত হয়েছেন। ওমিক্রনে আক্রান্ত ওই ব্যক্তি গেল মাসে দুবাই এবং দিল্লি হয়ে দক্ষিণ আফ্রিকা যান। এরপর মুম্বাই আসলে তার দেহে নতুন এই ভ্যারিয়েন্ট ধরা পড়ে। ডেল্টার চেয়ে ওমিক্রন বেশি সংক্রামক হতে পারে এই আশঙ্কায় ভারতে ইতোমধ্যেই জারি করা হয়েছে সতর্কতা, নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। এদিকে দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন শনাক্ত হওয়ার পর দেশটিতে প্রতিদিনই রোগী দ্বিগুণ হচ্ছে। এই অঞ্চলেই প্রথম ভেরিয়েন্টটি শনাক্ত হয়েছে। গেল কয়েকদিনে দেশটিতে রোগী শনাক্তের হার কয়েক গুণ বেড়েছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। যুদ্ধ পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত বিএনপির রাজনৈতিক ভূমিকা নিয়ে এবার সমালোচনা করে স্ট্যাটাস দিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। গতকাল রাতে তার ফেসবুক পেজের একটি লেখায় তিনি উল্লেখ করেছেন, স্বাধীনতার 50 বছরের মধ্যে 25 বছরই বিএনপি ও তাদের দোসরদের হাতে দেশ নৈরাজ্যের কবলে পড়েছিল। ইতিহাসের বাঁকে বাঁকে বিএনপির স্বাধীনতা বিরোধী ভূমিকা তুলে ধরে এসবের কড়া সমালোচনা করেন সজীব ওয়াজেদ। তার দাবি, জাতির পিতার মতো করেই দেশকে এক যুগে উন্নয়নের শিখরে অধিষ্ঠিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতা আর বিজয়ের 50 বছর পার করছে বাংলাদেশ। ঐতিহাসিক এই ক্ষণে 71 পরবর্তী সময় থেকে বর্তমান পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে বিএনপির ভূমিকা পর্যালোচনা করে দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করে লিখেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। শনিবার রাত 9টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে সজীব ওয়াজেদ জয় একটি বিশদ লেখা উপস্থাপন করেন। তিনি লিখেছেন, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে ঢাল হিসেবে ব্যবহার করে জিয়াউর রহমান যেমন উগ্রবাদ প্রতিষ্ঠা করেছেন, তেমনি বেগম খালেদা জিয়াও দেশকে জামাতের হাতে তুলে দিয়েছিলেন। 71-এ রাজাকার খুনি ধর্ষকদের সাজা মাফ করে জিয়াউর রহমানই তাদের সসম্মানে পুনর্বাসিত করেন। স্ট্যাটাসে পুরনো ইতিহাসে আলো ফেলতে দেখা গেছে সজীব ওয়াজেদকে। তিনি লিখেছেন, জাতির পিতার খুনিদের পৃষ্ঠপোষণ করেছিলেন জিয়া, আর বঙ্গবন্ধু কন্যাকে প্রকাশ্যে হত্যার অপচেষ্টা করেছিলেন বেগম খালেদা জিয়া। বিএনপি উগ্রবাদ ও সাম্প্রদায়িকতাকে লালনের মাধ্যমে বড় করে তুলেছিল বলেও দাবি করেন জয়। লেখেন, জিয়াউর রহমানের আমলে জয় বাংলা স্লোগান নিষিদ্ধ করে পাকিস্তানি কায়দায় বাংলাদেশ জিন্দাবাদের প্রচলন ঘটানো হয়েছিল। দেশ স্বাধীনের পর শোষণের সম্পদের ক্ষতিপূরণ পশ্চিম পাকিস্তানিদের কাছ থেকে আদায় করার উদ্যোগ বঙ্গবন্ধু নিলেও পরে সেই সম্পদ পাকিস্তানকে জিয়াউর রহমান ফেরত দিয়েছিলেন বলেও জানান সজীব ওয়াজেদ। রাজাকারের গাড়িতে জাতীয় পতাকা দিয়ে শহীদদের অবমাননা করার ঘটনাও ঠাঁই পেয়েছে জয়ের স্ট্যাটাসে। বিএনপির শাসনামলে তারেক রহমানের নেতৃত্বে হাওয়া ভবনের বিকল্প সরকার দেশকে জঙ্গিবাদের অভয়ারণ্যে পরিণত করেছিল বলেও অভিযোগ তোলেন প্রধানমন্ত্রীর ছেলে। স্বাধীনতার 50 বছরের মধ্যে 25 বছরই দেশ বিএনপি ও স্বাধীনতা বিরোধীদের নৈরাজ্যের কবলে খুঁড়িয়ে চলেছে বলেও স্ট্যাটাসে মন্তব্য করেন সজীব ওয়াজেদ। তারেক রহমান আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়ে দেশকে অস্থির করে তুলেছিল উল্লেখ করে জয় লেখেন, বিদেশে বসে রাজনৈতিক নেতার বেশ ধরে দেশকে নিয়ে নোংরা খেলায় মত্ত তারেক জিয়া। শুধু তাই নয়, বিএনপি নামক রাজনৈতিক দলটির হিংস্র থাবা থেকে গেল এক যুগ ধরে উন্নয়নের মাধ্যমে মানুষের অধিকার নিশ্চিত করে খাদ্য নিরাপত্তা সহ সব সূচকে বাংলাদেশকে বিশ্বসভায় তুলে ধরে দেশকে সুরক্ষা দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই বিষয়টিও যুক্তি আর তথ্য দিয়ে স্পষ্ট করেছেন প্রযুক্তি বিশেষজ্ঞ সজীব ওয়াজেদ জয়। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। যুগের পর যুগ ধরে প্রশাসনের আশ্বাস আর জনপ্রতিনিধিদের চেষ্টার পরও আটকে আছে ময়মনসিংহের খড়িয়া নদীর ওপর প্রস্তাবিত সেতু প্রকল্প।
সেতু না থাকায় বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন নদী পার হচ্ছে 4 গ্রামের হাজার হাজার মানুষ। অবশ্য দ্রুত সেতু নির্মাণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। হোসেন আলীর তোলা ছবিতে সাদিকুর রহমানের রিপোর্ট। কয়েক দশক ধরে নিজেদের টাকায় নির্মিত এই বাঁশের সাঁকো দিয়ে নদী পারাপার হচ্ছে গুপ্তেরগাঁও, মাহমুদপুর, ছোট সুনই ও ঘাগলি গ্রামের প্রায় 20,000 মানুষ। সবজি চাষ নির্ভর এই এলাকার কৃষিপণ্য পরিবহনে সাঁকো থেকে পড়ে আবার কখনো ভেঙে প্রায়ই ঘটে দুর্ঘটনা। কিছুদিন পরে পরে ওই বাঁশ দিয়ে এরকম বাঁধ দিতে হয়, আবার এদিক দিয়ে আসতে হয়, অনেক সময় ভাঙিয়ে সিরা পড়ে যায়। 20 টাকা টাকা 40 টাকা মন দিই, হায়ের পরেও শেষে গাড়ি হিন্দা আয় না। রাত 12টা বাজে ব্রিজ ভাঙে পড়েছি মাল লই হাইরা। ক্ষুব্ধ গ্রামবাসী ও জনপ্রতিনিধির অভিযোগ, বহুবার চেষ্টা করা হলেও অজানা কারণে আটকে আছে সেতু নির্মাণ প্রকল্প। কিছুদিন পর পর আমরা গ্রামবাসী টাকা তুলিয়া এটা মেরামত করি, আমরা এটা স্থায়ী সমাধান চাই। বাঁশের সাঁকো দিয়ে আমাদের যাতায়াত করা অনেক কষ্ট, বাচ্চা কাচ্চারাও যাতায়াত করা অনেক কষ্ট। নেতারা তো এটি হিরাছে না, যদি দেখতো তাহলে আমরা সাধারণ পাবলিক আর কান্দা মরণ লাগতো। 5 বছর ধরে জানি খালি হবে বলতেছে, আজকে না কালকে হয়ে যাবে। অবশ্য খড়িয়া নদীর উপর সেতু নির্মাণ প্রকল্পটি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে বলে আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রকৌশলীর সাথে এই বিষয়ে কথা বলেছি এবং তাকে বলেছি যে এখানে ব্রিজের যে প্রস্তাব সেটি যেন প্রেরণ করা হয় এবং তিনি যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন। খড়িয়া নদীর উপর সেতু তৈরি হলে কৃষিপণ্য পরিবহনে সুবিধা পাবে এলাকার কয়েকশো সবজি চাষি। সাদিকুর রহমান, সময় সংবাদ, ময়মনসিংহ। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বেড়েছে মোংলার পশুর নদীর পানি। মোংলা বন্দর সহ আশেপাশের এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। বন্দর ও শহর এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে বন্দর এলাকায় আছেন সহকর্মী মাহমুদ হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। মাহমুদ, নিম্ন আয়ের মানুষ কিন্তু এখান থেকে বের হতে পারছে না এবং যারা এখানে মিল ফ্যাক্টরি, যারা কলকারখানা যারা কাজ করে, তারাও কিন্তু যেতে অনেকটা সমস্যা সৃষ্টি হয়েছে, কারণ থেমে থেমে বৃষ্টি হচ্ছে, আবার কখনো মুষলধারে বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে এখানে। জাওয়াদের প্রভাবে মোংলা বন্দরের কিন্তু কার্যক্রম স্বাভাবিক রয়েছে, এখানে কার্যক্রমে কোনো ব্যাঘাত হচ্ছে না। কিন্তু তারপরেও মোংলা বন্দর কর্তৃপক্ষ আমাদের যে কথাটি জানিয়েছে যে মোংলা বন্দরে যদি জাওয়াদের প্রভাবটা বেশি বেড়ে যায় এবং সিগন্যাল যদি বেড়ে যায়, তাহলে মোংলা বন্দরের কার্যক্রম কিন্তু একটু স্থবিরতা দেখা দিবে। কারণ এখানে মোংলা বন্দরে সারাদিনে এখানে আমরা যতটুকু জানিয়েছে যে মোংলা বন্দরে এই পর্যন্ত 10টি বাণিজ্যিক জাহাজ বন্দরে অবস্থান করছে, তার ভিতরে 3টি খাদ্যবাহী জাহাজ রয়েছে। যদি বৃষ্টি হয়ে যায় এবং মুষলধারে যদি বৃষ্টি হয়, তাহলে খাদ্যবাহী জাহাজে কিন্তু কার্যক্রম চালানো যাবে না এবং মাল লোডিং বা আনলোডিং, খালাস বোঝাই কিন্তু বন্ধ রাখতে হচ্ছে। তবে বন্দর কর্তৃপক্ষ আমাদের যে কথাটি জানিয়েছে যে এখন পর্যন্ত কিন্তু তাহলে খাদ্যবাহী জাহাজে কিন্তু কার্যক্রম চালানো যাবে না এবং মাল লোডিং বা আনলোডিং, খালাস বোঝাই কিন্তু বন্ধ রাখতে হচ্ছে। তবে বন্দর কর্তৃপক্ষ আমাদের যে কথাটি জানিয়েছে যে এখন পর্যন্ত কিন্তু কোন জাহাজেরই কার্যক্রম বন্ধ হয়নি, তাদের কার্যক্রম কিন্তু স্বাভাবিক রয়েছে। এদিকে উপজেলা প্রশাসন আমাদের যে কথাটি জানিয়েছে যে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে এলাকায় কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। নিম্নআয়ের মানুষ কিন্তু ঘর হাতে বের হতে পারছেন এবং শীতের তীব্রতা কিন্তু আগের সাথে অনেকটাই বেড়ে গেছে। এবং যে কথাটি আপনাকে জানিয়ে রাখি যে মোংলা বন্দর এলাকায় কিন্তু এখানে কিন্তু সবসময়ের জন্য ভালো পরিবেশই কিন্তু বিরাজ করছে, কিন্তু থেমে থেমে কখনো বৃষ্টি আবার কখনো আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে। তবে মোটিশি একটা কথা আপনাকে জানিয়ে রাখি যে মোংলা বন্দর এলাকা এখানে কিন্তু গরিব এলাকা, তা মোংলা বন্দর এখানে কিন্তু ঘূর্ণিঝড়ের আতঙ্কে তারা আতঙ্কে গ্রস্ত হয়ে পড়ে এবং এখানে উপকূলীয় অঞ্চল যেহেতু এখানে যে কোনো সময় আঘাত আনতে পারে, এ কারণে কিন্তু মানুষ কিন্তু নির্ঘুম রাত কাটাচ্ছে। মৌসুমী, এই ছিল আমার কাছে মোংলা বন্দরে ঘূর্ণিঝড় জাওয়াদের ব্যাপারে সর্বশেষ খবর। দেখছেন সকালের সময়। প্রতি বছরই স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীরা তুরস্কে যান। বিশ্বমানের শিক্ষা ব্যবস্থার সঙ্গে তাল মেলাতে এই সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। তবে তুরস্কে পড়ালেখার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা তুর্কির ভাষা বলে জানান সেখানকার শিক্ষার্থীরা। তুরস্কের ইস্তাম্বুল থেকে ফিরে সানবির রূপলের রিপোর্ট। সারা বিশ্ব থেকে প্রতি বছর 5,000 শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেয় তুরস্ক সরকার। বাংলাদেশ থেকে এই স্কলারশিপের সুযোগ খুব বেশি শিক্ষার্থী না নিলেও সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। এবছরে 47 জন শিক্ষার্থী বৃত্তি নিয়ে পড়ালেখা করতে গেছেন।
ব্যবসা শিক্ষা, বিজ্ঞান শিক্ষায় স্নাতক ও স্নাতকোত্তর ছাড়াও গবেষণায় উচ্চতর ডিগ্রি নিতে তুরস্কের প্রথম শ্রেণীর বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ালেখা করছে বাংলাদেশি শিক্ষার্থীরা। ইস্তাম্বুলের নামকরা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ইয়েলদিস টেকনিক্যাল ইউনিভার্সিটিতে গবেষণা করতে এসে শিক্ষক হিসেবে যোগ দিয়েছেন একমাত্র বাংলাদেশি ডক্টর শাহেন শাহ। তিনি বলছিলেন, বাংলাদেশি শিক্ষার্থীদের পড়ালেখা করার সুযোগ বাড়ছে। ব্যাচেলরদের ক্ষেত্রে তাদের এসএসসি এবং এসএসসি রেজাল্টের ভিত্তিতে হয়, পাশাপাশি এমবেসিতে তুর্কিশ এমবেসির বাংলাদেশে একটা এক্সাম হয়, এক্সামের মাধ্যমে ওরা সিলেক্ট করে, এবং মাস্টার্স এবং পিএইচডির ক্ষেত্রে ইন্টারভিউ হয় এমবেসিতে, ওখান থেকে ওরা সিলেক্ট করে। আর টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলো পড়তে গেলে জিআরই লাগে, জিম্যাট লাগে, বা ইংলিশে পড়তে গেলে টোফেল লাগে। তবে যেসব বাংলাদেশের ছেলেমেয়ে পড়ালেখা করতে যাচ্ছে তাদের মতে তুরস্কে পড়ালেখার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা ভাষাগত দক্ষতা। ভাষার জন্য ভালো রেজাল্ট, যেমন এসএসসি এইচএসসি দুটাতেই জিপিএ 5 লাগবে, এবং এই তো নর্মাল অ্যাক্টিভিটিস একজন স্টুডেন্ট হিসাবে, যেমন কোন কোন বিষয়ে সে পারদর্শী। বেশিরভাগ সাবজেক্টে এখানে পাবলিক ইউনিভার্সিটিতে আসলে তুর্কি ভাষায়, এটা একটা আমাদের জন্য প্রথম প্রতিবন্ধকতা, কারণ ভাষাটা আমাদের থেকে অনেকই বেশি আলাদা। পড়ালেখার পাশাপাশি যারা চাকরি বা ব্যবসা করছেন তারাও জানালেন একই অভিজ্ঞতার কথা। এখানের যে গভর্নমেন্ট স্কলারশিপ অথরিটি তারাই চুজ করে আসলে কাদেরকে দিবে। প্রায় সেম খরচে, একটা বিদেশে গিয়ে একটা ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করার সুযোগ পায়। শতভাগ স্কলারশিপ পেলে পুরো কোর্সের সব খরচ বহন করবে তুরস্ক সরকার, আর ব্যক্তিগত খরচে পড়ালেখা করলে তা ইউরোপের অন্য দেশের তুলনায় কম। ইউরোপ আমেরিকার মতো তুরস্ক সরকারের অর্থায়নে স্কলারশিপ নিয়ে অনেক বাংলাদেশি শিক্ষার্থী এখন তুরস্কে পড়ালেখা করতে আগ্রহী হচ্ছেন। যারা এখানে পড়ালেখা করছেন তারা শুধুমাত্র পড়ালেখাই করছেন না, তার পাশাপাশি কাজের সুযোগ পাচ্ছেন এবং ভবিষ্যতে নাগরিকত্বের সুযোগও তারা লুফে নিতে পারছেন। সানবীর রূপল, সময় সংবাদ, ইস্তাম্বুল, তুরস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর আয়ারল্যান্ডে 17,000 অভিবাসী ও আশ্রয় প্রার্থীদের বৈধ করার সিদ্ধান্ত নিয়েছে আইরিশ সরকার। এর মাঝে অনেক বাংলাদেশিও রয়েছেন। সরকারের এই ঘোষণায় স্বস্তি প্রকাশ করেছেন দীর্ঘদিন ধরে বৈধ হওয়ার অপেক্ষায় থাকা বাংলাদেশিরা। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসী ও আশ্রয় প্রার্থীরা বছরের পর বছর অপেক্ষা ছিলেন এমন দিনের। বৈধভাবে না থাকায় পরিবারের সাথে দেখা করার জন্য দেশেও যাওয়া হয়নি এত বছর, আনতে পারেননি স্ত্রী সন্তানদের। এবার সব সংখ্যা কাটিয়ে 17,000 অভিবাসী ও আশ্রয় প্রার্থীদের বৈধতা দেওয়ার ঘোষণা দিয়েছে আইরিশ সরকার, যার মাঝে 3,000 শিশু রয়েছে। নথিভুক্ত অভিবাসী ও আশ্রয় প্রার্থী যারা কমপক্ষে 2 বছর ধরে সরাসরি বিধানে রয়েছে ও অনথিভুক্ত যারা কমপক্ষে 4 বছর ধরে আয়ারল্যান্ডে রয়েছেন তারা এর আওতার মধ্যে রয়েছেন। এই স্কিমে যারা পরিবার সহ রয়েছে তাদের 700 ইউরো এবং একক ব্যক্তিকে 550 ইউরো দিয়ে আবেদন করতে হবে। আগামী জানুয়ারি থেকে শুরু হয় আবেদন, চলবে আগামী 6 মাস পর্যন্ত। দীর্ঘ অপেক্ষার পরে বৈধতা পাওয়ার খবরে স্বস্তি নেমে এসেছে বাংলাদেশিদের মাঝে। আমাদের অনেক অবৈধ বাংলাদেশিরাও এদেশে বৈধতা পাওয়ার সুযোগ পাবে এবং বাংলাদেশ থেকে ফ্যামিলি নিয়ে আসার সুযোগ পাবে, যে কারণে আমাদের বাংলাদেশ কমিউনিটি আরো শক্তিশালী হবে এবং আগামী দিনে আরো সুন্দরভাবে আমরা কমিউনিটি নিয়ে পথ চলতে পারবো। যারা ইনলিগাল আছেন তারাই একমাত্র বুঝতে পারবেন যে মানসিক চাপ কি জিনিস। তো কেউ যদি কোনো কিছু বিষয় না বোঝেন আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করব আপনাদের সাহায্য করার জন্য। আপনার প্রতিবেশী যে আছে তাকে সাহায্য করবেন, আপনি সব মিলে সবাইকে সাহায্য করবেন যেন এই কাজটা থেকে সবাই মুক্তি পায় এবং সবাই ফ্যামিলির কাছে ফিরে যেতে পারে। এদিকে এই ঘোষণায় অবৈধ যারা ছিলেন তাদের মাঝে মানসিক শান্তি ফিরে আসবে, পাশাপাশি আইরিশ অর্থনীতিতেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন জাস্টিস মিনিস্টার হেলেন মেকান্টি। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। জাতীয় দলের কোচ হিসেবে রাসেল ডমিঙ্গোর ভবিষ্যৎ নির্ধারণ হবে জানুয়ারিতে। গণমাধ্যমে এমনটাই জানিয়েছেন নাজমুল হাসান পাপন। খেলোয়াড়দের সঙ্গে কোচের দূরত্বের বিষয়টি জানা আছে দাবি করে বোর্ড সভাপতি ইঙ্গিত দেন বিশ্বকাপ ব্যর্থতায় ডমিঙ্গোর দায় খুব একটা নেই। তাকে নিয়ে এই মুহূর্তে যদি জিজ্ঞেস করেন চিন্তা ভাবনা আগে যা ছিল তাই আছে। উই আর ওয়েটিং রিপোর্টের জন্য, অধৈর্য হওয়ার কিছু নাই। উই হ্যাভ ডিসাইডেড জানুয়ারিতে আমরা ডিসিশন নিব। আমাদের এই মাসটাও হাতে সময় আছে, এই একটু সময় বেয়ার করতে হবে আপনাদের। ইনশাল্লাহ
এই মাসের মধ্যে আপনাদেরকে আমরা সব তথ্য দিতে পারবো। এখন যা করছে ম্যাক্সিমাম এক্সপেরিমেন্ট। ওরা যেন সোশ্যাল মিডিয়ার ব্যাপারে একটু সতর্ক থাকে খেলাকালীন সময়, ওই সময়টায় ওরা যেন ওইটা নিয়ে বেশি মাথা না ঘামায়, নিজের খেলার দিকে কনসেন্ট্রেট করে। ওইটা কিভাবে করানো যায় সেই সেট করবো। 150 বছর ধরে কালের সাক্ষী হয়ে আছে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ। ঐতিহ্যবাহী এই মসজিদটি পেল জাতিসংঘের শিক্ষা সংস্কৃতি বিষয়ক সংস্থা বা ইউনেস্কোর স্বীকৃতি। অ্যাওয়ার্ড অফ মেরিট ক্যাটাগরিতে এবছর 6টি দেশের 9টি স্থাপনার স্বীকৃতিতে এই মসজিদ থাকায় আনন্দিত এলাকাবাসী। দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ শতাব্দী পেরিয়ে গেলেও ইতিহাস আর ঐতিহ্য ধারণ করে ঠায় দাঁড়িয়ে যুগের পর যুগ। 1868 সালে দক্ষিণ কেরানীগঞ্জে এর নির্মাণ কাজ শুরু করেন দারোগা আমিন উদ্দিন আহমদ, তাই এর পরিচিত ছিল দারোগা মসজিদ নামেও। বংশ পরম্পরায় মসজিদটি নির্মাণ ও সংস্কার কাজে নিয়োজিত ছিলেন খিদির বক্স ও কাদের বক্স নামে 2 ভাই এবং মইজুদ্দিনের পরিবার। আর কাদের বক্সের দহিত্র সাবেক সংসদ সদস্য অধ্যাপক হামিদুর রহমান 1968 সালে মিনার সহ মসজিদটির বর্ধিতাংশ নির্মাণ করেন। পরিবারের ঐতিহ্যের ধারাবাহিকতায় মূল অবকাঠামো অক্ষুণ্ণ রেখে মসজিদটির ব্যাপক সংস্কার করেন অধ্যাপক হামিদুর রহমানের ছেলে বর্তমান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তখন জনসংখ্যার বিবেচনায় মসজিদটি ছোট আকারে নির্মাণ করা হয়েছিল। মসজিদটির মাঝখানে রয়েছে 2টি গম্বুজ, চারপাশে রয়েছে 3 স্তর বিশিষ্ট 8টি মিনার, আর এর শীর্ষে রয়েছে ছোট গম্বুজ। এর বাইরেও বাকি 12টি খুঁটির উপরিভাগে রয়েছে কারুকাজ। মসজিদের ভেতরে রয়েছে 2টি মেহরাব। 150 বছরের পুরনো আদল ধরে রেখে নবাবী আমলের ঐতিহ্য বজায় রেখে সংস্কার কাজ করা হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে এটি দেখতে ছুটে আসেন পর্যটকরা। ছোটকালেতে দেখতে থাকি, এটা আমাদের মনে করেন বিশ্ব ঐতিহ্যে যে পাইছে, এটার জন্য আমরা অনেক খুশির ব্যাপার, আনন্দের ব্যাপার। এবং দোলেশ্বর গ্রামের নামও মানুষ সারা বিশ্বে চিন্তাছে, দূরান্ত থেকে জনগণ আসতেছে, আইসা দেখতেছে। 1 ডিসেম্বর জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা বা ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে মুসলিম স্থাপত্যের অপূর্ব নিদর্শন হয়ে দাঁড়িয়ে থাকা পুরনো দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ। আমাদের বিষয়টা ছিল যে এখানে কিভাবে আমরা পুরনোরকে খুব সিম্পলভাবে, খুব হাম্বলভাবে আমরা রাখতে পারি, নতুনকেও আমরা খুব হাম্বলভাবে তৈরি করতে পারি। তো আমি মনে করি যে আমাদের শহরকে গঠন করা উচিত সেভাবে। এশিয়া প্যাসিফিক অঞ্চল ফিজি থেকে শুরু করে কাজাখস্তান পর্যন্ত বিভিন্ন দেশের মধ্যে 6টি দেশের 9টি স্থাপনাকে এশিয়া প্যাসিফিক অ্যাওয়ার্ডস ফর কালচার হেরিটেজ কনজারভেশন পুরস্কার দেওয়া হয়। 150 বছর আগের বানানো এই মসজিদ এখন বিশ্ব ঐতিহ্যের অংশ। তবে দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদের মতো দেশের আনাচে কানাচে কালের সাক্ষী হয়ে আছে আরও কত শত নান্দনিক ও পুরাতাত্ত্বিক স্থাপনা। ঐতিহাসিক সেসব স্থাপনা যদি সরকারি উদ্যোগে সঠিকভাবে সংরক্ষণ করা যায়, তাহলে দেশের ইতিহাস ঐতিহ্য যেমন সমৃদ্ধ হবে, তেমনি আন্তর্জাতিক পরিমণ্ডলেও সুখ্যাতি কুড়াবে বাংলাদেশ। কেরানীগঞ্জের দোলেশ্বর থেকে এহসানুল হক শাওন, সময় সংবাদ। সকালের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। অতি সংক্রামক ওমিক্রন মোকাবেলায় শাহ আমানত ও চট্টগ্রাম বন্দরের সতর্কতা। প্রস্তুত কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলো। কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ব্রিটেন। এবং গাজীপুর সড়কের শিববাড়ি থেকে এয়ারপোর্ট অংশের কাজ শেষ প্রায় 70%। জুনে যান চলাচল শুরু হবে, কমবে জনদুর্ভোগ। পুরো কাজে লাগবে আরও 1 বছর। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়ের।